নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। বুকিশ বোহেমিয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে এটিই আমার প্রথম ভিডিও, তো শুরু করা যাক। তো আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটি হলো সায়ন্তনী পুততুণ্ডর লেখা দেবতার গ্রাস। তো এই বইটি প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ পাবলিশার্স থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শুভ্রনীল ঘোষ এবং অলঙ্করণ করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য। এবং বইটি বেশি দিন হলো প্রকাশিত হয়নি, এই বছরেরই জানুয়ারি মাসে এটি প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। এবং বইটিতে বেশ খুব রিয়েলিস্টিক অলঙ্করণ হয়েছে আর কি। যেরকম এখানে একটা দেখতে পাচ্ছি, তারপর উল্টো দিকে এই যে এখানে একটা অলঙ্করণ। তো ওঙ্কারনাথ ভট্টাচার্যের অলঙ্করণ আমার খুবই সুন্দর লাগে, এবং আমি আশা করি যে আপনাদেরও খুব ভালো লাগে ওঙ্কারনাথ ভট্টাচার্যের অলঙ্করণ বিভিন্ন বইতে। তো আর বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 148টি। তো এবার আসা যাক বইটির কাহিনী প্রসঙ্গে। তো এটির মূল কাহিনী, এটি একটি ঔপন্যাসিকা যা উত্তর ভারতের একটি প্রত্যন্ত গ্রাম, যা উত্তরাখণ্ড গাড়োয়ালের অবস্থিত। সেই প্রত্যন্ত গ্রাম আত্মারি ও সেখানকার মানুষদের জীবন ও জীবিকা নিয়ে এটি লিখিত। তো গ্রামটি বেশ বিচ্ছিন্ন হওয়ায় প্রাচীন কুরীতিনীতি এখানকার মানুষদের মধ্যে বিদ্যমান, বা বলা ভালো এখানকার উঁচুতলার মানুষেরা সেগুলি জোর করে চাপিয়ে দিয়েছে একরকমভাবে নিচুতলার মানুষদের ওপর। এর অন্যথা হলে এই গ্রামের প্রধান ঠাকুরজি কড়া বিচার দেন। তাই এখানে রাজপুত ঠাকুর এবং পুরোহিত, অর্থাৎ ক্ষত্রিয় এবং পুরোহিত বামুনরাই উঁচু জাত বলে পরিগণিত হয়, এবং নিচু জাতের মানুষ কিংবা তথাকথিত ওই শব্দটি ইউজ করা উচিত নয়, কিংবা এবং চাড়াল বলতে গেলে, অর্থাৎ চণ্ডাল যাদের বলা হয়, আদিবাসী অ্যাকচুয়ালি, তারাও নিচু জাতির মধ্যেই পরিগণিত হয় এইখানে। যদিও তাদের সেবা নিতে কোনো আপত্তি নেই সেখানকার উঁচুতলার মানুষদের, কিন্তু তারা একরকমভাবে অচ্ছুত, অস্পৃশ্য এবং নিম্ন বর্ণের বলেই তাদেরকে এড়িয়ে চলেন সেখানকার উঁচুতলার মানুষেরা। এমনকি গ্রামের একমাত্র যে মহাকাল মন্দির রয়েছে সেখানে পুজো দিতে যাওয়া তো দূর, তাদের ছায়া পর্যন্ত যাতে মন্দিরের চাতালে না পড়ে এমন তথাকথিত পবিত্রতা বজায় রেখে চলেন তারা। নিচুতলার মানুষেরা এক প্রকার অস্পৃশ্য হয়েই থেকে যায়। তো এই শ্রেণী সংগ্রামের মধ্যে আমরা দেখতে পাই বইটিতে যে নিচুতলার মানুষদের প্রধান জীবিকা হয়ে ওঠে পাহাড় থেকে ধসে পড়া পাথর ভাঙার কাজ। তো তারা হয়ে ওঠে পাথরওয়ালা। তো এমনই একদিনে একটি বড় পাথর এসে মন্দিরে যাওয়ার রাস্তা আটকে দেয়। তখন ডাক পড়ে সেই পাথরওয়ালাদের। তো সেই পাথরওয়ালাদের মধ্যে একজন হলো চামারি। তো তার অ্যাকচুয়াল নাম চামারি, মানে সবাই বলে চামারি, কিন্তু এর থেকে বোঝা যায় যে তার যে পূর্বপুরুষ তারা কোনো সময় চামার বা চর্মকার ছিলেন, সেই থেকেই তার নামটা ওরকম এসছে। এবং সেই মুহূর্তে যখন তার ডাক পড়ে, তার গর্ভবতী স্ত্রী গোমতী ছিলেন, এবং তিনি তাকে বারণ করলো যে সে যাতে না যায়। কিন্তু সেই বারণ উপেক্ষা করে চামারি যায় বাকিদের সাথে সেই পাথর ভাঙতে। চারজন, কারণ তাতে সেই পাথরটি যদি তাড়াতাড়ি ভেঙে দিতে পারে তারা, সেক্ষেত্রে ঠাকুরজি মোটা টাকা তাদের দেবে বলে কথা দিয়েছে। তো চারজন মিলে পাথরটি চাঙড় দিয়ে সরিয়ে দেখে তার নিচের রাস্তায় একটি লম্বা ফাটল রয়েছে। কিন্তু অসাবধানতাবশত পাথরটি চামারির দিকে গড়াতে শুরু করলে উচ্চতলার মানুষেরা সেই অপবিত্র পাথরটিকে হাত দিয়ে থামায় না। ফলস্বরূপ চামারি পড়ে যায় সেই ফাটলটিতে, এবং সেখানে প্রায় 200 থেকে 250 মিটার নিচে আটকে পড়ে, এবং খুব বেকায়দায় মানে
পা নিচে এবং মাথা উপরে এরকম একটি অবস্থানে সে আটকা পড়ে যায়। তার সঙ্গীরা অর্থাৎ হরিয়া, মুন্না আরও যারা ছিল তারা সবাইকে সাহায্য প্রার্থনা করলে তারা সেটি প্রত্যাখ্যান করে। ফলে তারা নিজেরাই কীভাবে চামারির কাছে পৌঁছানো যায় তার পরিকল্পনা করতে থাকে, এবং যা এক প্রকার ব্যর্থ পরিকল্পনাই বটে। কিন্তু যখন ডক্টর সুধাকর যোশী গ্রামে ফিরে আসেন, যিনি কিনা জাতপাতের তোয়াক্কা না করে উঁচু শ্রেণী থেকে উঁচু বর্ণের থেকে নিচু নিম্ন শ্রেণীর লোক প্রত্যেকেরই চিকিৎসা খুব কম পারিশ্রমিকই করে দেন এবং খুব সাহায্যের লোকও বটে তিনি। তার কাছে যখন মুন্না গিয়ে গোটা ঘটনাটি বলে, তখন তিনি সাহায্যের জন্য এগিয়ে আসেন। তো শেষমেশ ডক্টর যোশী এবং চামারিদের সঙ্গীদের প্রয়াস কি সফল হলো, এবং গ্রামের মানুষদের মধ্য থেকে কি এরপর থেকে জাতপাত তথা ছোঁয়াছুঁয়ির পর্দা চিরকালের জন্য সরে যাবে নাকি থেকে যাবে, তা জানতে হলে অবশ্যই পড়ে দেখুন সায়ন্তনী পুততুণ্ডের লেখা এই সামাজিক উপন্যাস দেবতার গ্রাস। আর আমার এই বইটি পড়ে ভীষণ সেলফ রিফ্লেক্টিভ লেগেছে। কিছু সময়ের জন্য কিছু কিছু টুইস্ট এমন এসছে যেগুলো পরবর্তীকালে মনে হয় যে না এটাই হওয়ার ছিল, এটা টুইস্ট নয়। এবং সেলফ রিফ্লেক্টিভ লাগার আরও কিছু কারণ রয়েছে যেগুলো বলতে গেলে ভিডিওটি খানিকটা লম্বা হয়ে যেতে পারে। আজকে প্রথম ভিডিও বলে বেশি লম্বা ভিডিও করতে চাইছি না। তো আমার বইটি পড়ে সেলফ রিফ্লেক্টিভ লেগেছে, আপনাদের কেমন লাগবে জানাতে অবশ্য ভুলবেন না, এখানে এসে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং তার আগে অবশ্যই বইটি কিনে পড়ে দেখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।